So after water pollution, now we are going to discuss about the soil pollution. We know এই যে soil pollution, সেই soil pollution মানে আমরা বলবো আমাদের মাটির যে সয়েলটার কোয়ালিটির any kind of alteration result in the soil pollution. তো এখানে আমি মাটির কোয়ালিটি মিন্স কি বলতে চাইছি, আজকে তোরা জানিসই যে এই যে আমরা যে মাটিটাতে রয়েছি সেই মাটির একটা পার্টিকুলার পিএইচ লেভেল রয়েছে, তাই তো? সেই মাটির টেক্সচার একটা স্পেসিফিক, কিন্তু এই পিএইচ লেভেল বা তার টেক্সচারে যদি কোনো রকম পরিবর্তন হয় তখনই তার জন্য যে পলিউশনটা ডেভেলপ করছে দ্যাট ইজ কল্ড সয়েল পলিউশন। তো এই সয়েল পলিউশন হওয়ার সাথে সাথেই আমরা বলে থাকি যে সবথেকে ফার্স্ট যেটা এফেক্টেড হবে সেটা হচ্ছে প্লান্টের প্রোডাক্টিভিটি। তার কারণ প্রত্যেকটা প্লান্টের গ্রোথের জন্য প্রপার সয়েল প্লেজ আ ভাইটাল রোল। কিন্তু আজকে যদি আমরা সেই পিএইচ চেঞ্জ বা কেমিক্যাল কনস্টিটিউয়েন্টে যদি অল্টারেশন হয়ে যায় তাহলে সেই সয়েলের টেক্সচারটা আর আগের মতো থাকলো না, ন্যাচারালি সেই সয়েল বেড তখন আনফেভারেবল ফর দ্য প্লান্ট গ্রোথ, এন্ড তাই সিড জার্মিনেট করতে পারলো না, বা যে প্লান্টলেটস গুলো বা যে গাছগুলো হয়েছিল সেই গাছগুলোরও গ্রোথ আমাদের ডিজায়ারেবল আর আসবে না। আর তাই এই জায়গা থেকে সয়েল পলিউশন কিন্তু আমাদের যথেষ্ট ইম্পর্টেন্ট একটা রিজন। তাহলে এই সয়েল পলিউশনকে দেখ আমরা কিন্তু দুটো ভাগে মেনলি ডিভাইড করব, নেগেটিভ সয়েল পলিউশন, নেগেটিভ সয়েল পলিউশন এন্ড পজিটিভ সয়েল পলিউশন। শুনেছি সয়েল পলিউশনের আবার পজিটিভ এন্ড নেগেটিভ, কাকে বলবি? নেগেটিভ সয়েল পলিউশন মানে যে পলিউশনের জন্য সয়েল ইরোশন টেক প্লেস, মাটির ক্ষয় হয়ে যাবে, মাটিটা ফেটে ফেটে যাবে। তাহলে তুই বল আমার একটা স্মুথ লেয়ার অফ সয়েল ছিল কিন্তু এখন সেই স্মুথ টেক্সচারটা থাকলো না, দ্যাট শোস পারফোরেশন, that is called negative soil pollution. So please write down, negative soil pollution is reduction in the soil productivity due to erosion and overuse, due to erosion and overuse. এই যে এখানে ওভার ইউজ মানে আমি কি বলছি, আমরা প্রত্যেকেই জানি যে প্লান্ট প্রোডাক্টিভ মানে প্লান্টের যখন কাল্টিভেশন করাই আমি একটা বছরে একটা মাটিতে ম্যাক্সিমাম 2 থেকে 3টে ফসল ফলানোর কথা, এবং তার মধ্যেও আমাদের বলা হয় যে এই যে 2-3টে ফসল যে আমরা কাল্টিভেট করাবো তার মধ্যে আমাদের চেষ্টা করতে হবে ওই লেগুমিনোসি গ্রুপের প্লান্টকে কাল্টিভেট করানো। তার কারণ তারা অ্যাটমসফেরিক নাইট্রোজেনকে মাটিতে ট্র্যাপ করে দেবে এবং তার ফলে নিউট্রিয়েন্ট যে ডেফিসিয়েন্সিটা তৈরি হয় সেটাকেও রিপ্লেস করবে। কিন্তু আমি যদি সেসব না করি, আমি শুধু ধানের পর আলু, আলুর পর কোনো ধর পাট জাতীয় গাছ এই টাইপের যদি প্লান্টকে ব্যাক টু ব্যাক কাল্টিভেট করাই তাহলে আস্তে আস্তে সেখানে নিউট্রিয়েন্ট মেটেরিয়াল গ্র্যাজুয়ালি রিডিউস করে যাবে এবং তাই একে আমরা বলছি ওভার ইউজ অফ সয়েল, রাইট? তাহলে সয়েল ইরোশন এন্ড ওভার ইউজ রেজাল্ট ইন নেগেটিভ পলিউশন, যার জন্য মাটির পুরো টেক্সচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দ্যাট বিকামস ভেরি হার্ডি স্টোনি ইন নেচার। কিন্তু দেখ পজিটিভ সয়েল পলিউশন কাকে বলবি? পজিটিভ সয়েল পলিউশন মানে ইফ দেয়ার ইজ অ্যান অ্যাডিশন অফ আনডিজায়ারেবল সাবস্টেন্স, আমার মাটিতে যে উপাদানগুলো থাকার কথা নয় আজকে যদি সেই উপাদানগুলো মাটিতে তুই অ্যাড করিস, তোর মাটিতে কখনো তুই কাঁচ জাতীয় জিনিস প্রেফারেবল নয়। এবার তুই দেখ কাঁচকে তুই বলছিস নন বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স, প্লাস্টিককে তুই বলেছিস নন বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স। এই সাবস্টেন্স গুলো যে সমস্ত জায়গায় আমরা ডাম্প করছি সেই জায়গার মাটিটার অবস্থার কথা ভাব, তাহলে তার পুরো কেমিক্যাল টেক্সচারটাই আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে এবং তখন
তার জন্য পজিটিভ সয়েল পলিউশন ডেভেলপ করে। তাহলে ওখানে লেখ পজিটিভ হচ্ছে এই কারণে, তার কারণ ওই সয়েলটার কে আর কোনোদিনও তুই কোনোভাবে রিপ্লেনিশ করতে পারবি। এইটাকে মানে তোদের মনে হচ্ছে যে পজিটিভ বা নেগেটিভের রেসপেক্টে ওই রকম এরকম নয়। এখানে যখন তুই অ্যাডিশনালি কোনো আনডিজায়ারেবল সাবস্টেন্সকে অ্যাড করছিস, হিউম্যান ইন্টারঅ্যাকশনের মাধ্যমে করছিস, তখন তাকে অ্যাডিশন, ইয়েস। তো তখন ওখানে লেখ positive soil pollution occurs due to addition of undesirable substance like industrial waste, pesticide, agrochemical substance, agrochemical substance। এই যে কাল্টিভেশনেরই যে কেমিক্যাল সাবস্টেন্স গুলো, ইনসেক্টিসাইড, পেস্টিসাইড, ঠিক আছে, সবগুলোকে একসাথে আমরা বলছি অ্যাগ্রোকেমিক্যাল। কিন্তু এই দুটো বাদ দিয়েও আমরা আরো একটা পলিউশনের টাইপ পাই, যাকে আমরা বলছি হার্ড পলিউশন অর ল্যান্ডস্কেপ পলিউশন। ল্যান্ডস্কেপ পলিউশন এটা কাকে বলে বলতো? যে পলিউশনে আমরা দেখতে পাবো কোনো একটা ফার্টাইল ল্যান্ডকে আমি একটা ব্যারেন ল্যান্ডে কনভার্ট করেছি। তোরা মনে আছে ঝুম চাষ করা হয়, ঝুম চাষের পর সেই মানে চাষবাস হয়ে যাওয়ার পর সেই জায়গাটা পুরো পুড়িয়ে দেওয়া হচ্ছে মাটিটা। তো তাহলে এই যে প্রসেসটাতে একটা ফার্টাইল ল্যান্ড ছিল, বা তাকে এখন আমি একটা ব্যারেন ল্যান্ডে কনভার্ট করলাম, তাহলে আমার পুরো ল্যান্ডস্কেপ যেটা ছিল সেটাকে ডিগ্রেড করেছি। and that's why it is called third pollution, third type of soil pollution or landscape pollution. Just short করে লিখে নে। In that process, pollution convert fertile land into barren land. In that process, fertile land is converted into barren land by Zoom cultivation or dumping of waste material. Dumping of waste material. হলো। তো আলটিমেটলি সয়েলের প্রোডাক্টিভিটি একদম জিরো লেভেলে চলে যাবে, তাই একে কিন্তু আমরা বললাম ল্যান্ডস্কেপ পলিউশন। তো তাহলে আমাদের এই যে সয়েল পলিউশনকে আমরা স্টাডি করছি, সেখানে আমাদের মনে রাখতে হবে এই সয়েল পলিউশনের রিজনস গুলো, রাইট? সো আমরা এবার যাচ্ছি এই সয়েল পলিউশনের রিজন। প্লিজ রিমেম্বার, সয়েল পলিউশনের যদি আমরা রিজনস গুলোকে কনসিডার করি, সেখানে সবথেকে প্রথম যেটা ভাইটাল রিজন সেটা হলো ডিফারেন্ট কাইন্ড অফ কেমিক্যাল পেস্টিসাইড। আজকে তুই এগ্রিকালচারাল ফিল্ডে এত রকমের কেমিক্যাল পেস্টিসাইড ইউজ করছিস, এত ভ্যারাইটি অফ কেমিক্যাল পেস্টিসাইড আমরা ইউজ করি, দ্যাট অল্টার দ্য কোয়ালিটি অফ সয়েল, রাইট? তাহলে এই ক্ষেত্রে রিজনস এর ক্ষেত্রে ফার্স্ট রিজনে আমরা লিখছি কেমিক্যাল পেস্টিসাইড। কেমিক্যাল পেস্টিসাইড, এবং এই যে কেমিক্যাল পেস্টিসাইড তার মধ্যে আমি বলছিলাম এই ইনসেক্টিসাইড হতে পারে, ফাঙ্গিসাইড হতে পারে, অ্যালগিসাইড হতে পারে, উইডিসাইড হতে পারে। এই যে প্রত্যেকটা ওয়ার্ডের সাথে সাইড সাফিক্স আছে, তার মানে কি বলতো? দ্যাট কিলস। ফাঙ্গিসাইড মানে যেটা ফাঙ্গাল গ্রোথকে কিল করবে, অ্যালগিসাইড যে সাবস্টেন্সটা অ্যালগির গ্রোথকে কিল করবে, উইডিসাইড তোরা ধান গাছের ক্ষেতে এখন যদি আগাছা হয় তাহলে মেন ধান গাছটাই নষ্ট হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আমরা উইডিসাইড ব্যবহার করছি। তাহলে এইটা হলো তার নেচার কেমিক্যাল পেস্টিসাইড। বাট কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট অনুযায়ীও কিন্তু এই কেমিক্যাল পেস্টিসাইডকে আবারও আমরা ডিভাইড করব, রাইট? সুতরাং ওইখানে একটা লাইন তোরা একটু লেখ, অন দ্য বেসিস অফ কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট
The chemical pesticides are of various types. Number 1, organochlorine or chlorinated hydrocarbon, organochlorine or chlorinated hydrocarbon. এগুলোর মধ্যে কোনগুলো পড়ছে আমি একটু বলে দেব, একটু খাতায় লিখবি। The important ones are DDT, BHC, DDT। DDT পুরো নাম জানিস তো? আরচি, DDT পুরো নাম জানি তো? Yes, dichloro diphenyl trichloroethane হলো BHC। BHC এর পুরো নাম বেনজিন হেক্সাক্লোরাইড, বাট এটা বাদ দিয়েও আমাদের আরো কয়েকটা সাবস্টেন্স আছে। প্লিজ রাইট ডাউন DDT, BHC, aldrin, 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 dieldrin, 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 and endrin, ENDRIN। ঠিক আছে? তাহলে aldrin, dieldrin, and endrin, full stop. These are persistent, fat soluble, and shows biomagnification. These are persistent, fat soluble, and shows biomagnification. বায়োম্যাগনিফিকেশন কাকে বলে আমরা আগের ক্লাসে দেখেছিলাম। প্রত্যেকটা ট্রফিক লেভেলে টক্সিসিটি বেড়ে যাবে। পারসিস্টেন্ট তাই আরো ভয়ঙ্কর, মানে আজকে তুই ডিডিটি ব্যবহার করেছিস, আজ থেকে 5 বছর বাদেও সেই ডিডিটির প্রভাব মাটিতে থেকে যায়। তাই এই জায়গা থেকে আমরা তাকে বললাম পারসিস্টেন্ট। এবার দেখ ফ্যাট সলিউবল হলে পরে অ্যাডভান্টেজ কি? তোর আমার সেল মেমব্রেন মেড আপ অফ পিএলপি, প্রোটিন, লিপিড, প্রোটিন। তাহলে লিপিডের ওই ফসফোলিপিড বাই লেয়ারকে ক্রস করে ও ইজিলি সেল মেমব্রেনকে ভেদ করে প্রোটোপ্লাজমে ঢুকে যাবে, and that causes damage your cell। তাই বায়োম্যাগনিফিকেশনটা হচ্ছে। ঠিক আছে? এই যে তিনটে পয়েন্ট একটুখানি মার্ক করে রাখ। এটা গেল আমাদের অর্গানোক্লোরিনের আন্ডারে। নাম্বার 2, অর্গানোপেস্টিসাইড। অ্যারো দিয়ে লেখ degradable but toxic to workers, malathion, example malathion, MALATHION, parathion, PARATHION, and carbamate, CARBAMATE, carbamate। লিখেছিস? এই নামগুলো আমি লেখাচ্ছি তার কারণ এখান থেকে একদম পেটেন্ট থাকে কলাম ম্যাচিং। নাম্বার 3, organopesticide for inorganic pesticide. They contain arsenic and sulfur. এবং যেহেতু এখানে আর্সেনিক রয়েছে, এদের ব্যবহার কিন্তু নিষিদ্ধ, রেস্ট্রিক্টেড, বাট স্টিল প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য, ইনসেক্টকে মারার জন্য প্রত্যন্ত অঞ্চলের চাষিরা এই ইনসেক্টিসাইড গুলো ব্যবহার করছে। এবং they contain arsenic and sulfur, but their use is strictly restricted. কিন্তু স্ট্রিক্টলি রেস্ট্রিক্টেড থাকলেও তারা যথেচ্ছভাবে ব্যবহার করে থাকে। এবং তাই কারণে তোরা জানিস
আর্সেনিকের মাধ্যমে প্রচুর পলিউশন এবং বিভিন্ন ডিজিজ গুলো ডেভেলপ করে। The fourth one, weedicide. weedicide weedicide হিসেবে সেখানে আমরা বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্স হিসেবে মনে কর সেই যে অক্সিন হরমোন করেছিলিস তোর হচ্ছে 24D and 245P, এই দুটো সাবস্টেন্সকে আমরা ইউজ করছি এবং এই দুটো সাবস্টেন্স ক্ষতিকর প্রভাব কিন্তু অনেক কম এদের তুলনায়, কিন্তু আমরা এদেরকেও টক্সিক সাবস্টেন্স হিসাবেই ব্যবহার করে থাকছি। তো তাহলে এইগুলো চলে গেল আমার কেমিক্যাল পেস্টিসাইড এন্ড দেয়ার টাইপ। দ্য সেকেন্ড ওয়ান আমরা রাখবো বিভিন্ন রকম ফার্টিলাইজার। আমরা বিভিন্ন রকম জাস্ট এখানে কিছু লেখাবো না, ফার্টিলাইজার্স এর ওখানে লিখে রাখ, মানে ফার্টিলাইজার্স পয়েন্টে শুধু লিখে রাখ। ফার্টিলাইজার্স মানে তোরা জানিস সেখানে রয়েছে বিভিন্ন রকম মিনারেল এলিমেন্টস, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামস, অল আর দেয়ার। এবং এই সাবস্টেন্স গুলো থাকার জন্য এরা এক্সেস অ্যামাউন্টে আমার মাটির অত চাহিদা নেই, বাট আমি প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য খুব র্যাপিড স্প্রে করছি, বারবার স্প্রে করছি কোনো একটা পার্টিকুলার ফিল্ডে। বাট এটার ফলে দিস ওভার ডাম্পিং অফ NPK causes degradation of the quality of the soil. তাহলে সেই ক্ষেত্রে ওভার ফার্মিং, ওভার ফার্টিলাইজিং is not preferable at all, but still করা হয়। Third reason, municipality waste material. municipality waste material আজকে তোরা দেখেছিস আমাদের বাড়ির যে আবর্জনাগুলো ওই বাঁশি বাজানো গাড়িগুলো এসে নিয়ে গেল, তারপর একটা জায়গায় ধাপা ধাপাতে গিয়ে সেগুলোকে স্টোর করছে। তাহলে তো এখানেও এই যে পলিউশনটা হলো এটা তো ডাম্পিং এর জন্য, and that result in that third type of pollution or landscape pollution। যে জায়গাটা তোরা ধাপাগুলো দেখিস সেখানে দেখেছিস বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পুরো ডাম্প করে পাহাড় হয়ে গেছে, তাই তো? তো তাহলে এই তো আমাদের এই খড়দা থেকে একটু এগোলে পরেই দেখতে হবে টিটাগড়ের দিকে যেতে গেলেই রাইট সাইডে ট্রেনে পড়বে। তো তাহলে এই ডাম্পিং এর জন্য এটা ল্যান্ডস্কেপ পলিউশন করালো, মিউনিসিপ্যালিটিজ ওয়েস্ট। এগেন মাইনিং ওয়েস্ট, দ্যাট অলসো প্লেস ভাইটাল রোল। আজকে বিভিন্ন যে মাইনিং ইন্ডাস্ট্রি গুলো সেখানে সেটা যেটাই হোক না কেন, কয়লা বল, হ্যানা বল, তানা বল, সেইখানে ওই মাইনিং করার সময় আমি কিন্তু ডিগ্রেড করছি নেচার, এবং তার ফলে আমরা দেখতে পাবো মাটির নিচে যে ক্রাস্ট সেই ক্রাস্টটা লুজ হয়ে যাচ্ছে এবং তার ফলে খুব তাড়াতাড়ি ল্যান্ডস্লাইড, ধস নামছে। তাহলে এই টাইপের পলিউশনটা এটা কিন্তু আমার নেগেটিভ পলিউশন। আমাদের কোয়েশ্চেনটা কিন্তু এইভাবে আসবে, ঠিক আছে? মাইনিং ওয়েস্ট রেজাল্ট ইন হুইচ টাইপ অফ পলিউশন? দ্যাট ইজ নেগেটিভ পলিউশন। এগেন দেখ, তাহলে এই পলিউশন গুলোর এই রিজন গুলোকে আমাদেরকে অ্যাট এনি কস্ট কন্ট্রোল করতে হবে, আদারওয়াইজ সয়েলের টেক্সচার র্যাপিডলি ডিগ্রেড করবে। তাই এখানে আমাদের কি করা হচ্ছে না, বিভিন্ন এই ওয়েস্ট ডিসপোজাল করার জন্য বিভিন্ন স্টেপ আমরা ফলো করি। তো আমরা এখন করব সয়েল পলিউশন কন্ট্রোল। তো সয়েল পলিউশন কন্ট্রোলে সব থেকে প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে ডিসপোজাল অফ দিস ওয়েস্ট। disposal of this waste includes 5 steps। 5টা স্টেপ এখানে ফলো করে, 5টা স্টেপস এর নাম কিন্তু মনে রাখিস। নাম্বার 1, recovery and recycling। recovery and recycling। Number 2, source reduction। Number 3, burning। Number 4, used as construction material। And number 5, dumping। তাহলে এই 5টা স্টেপস আই হোপ তোরা লেখার সময়তেই হয়তো বুঝতে পারছিলিস। ফার্স্ট যে পয়েন্টটা সেখানে আমি বলছি রিকভারি অ্যান্ড রিসাইকেল। আমাদের প্রথম ব্যবস্থা নিতে হবে যেখানে মিউনিসিপ্যালিটিজ ওয়েস্ট গুলোকে আমরা ডাম্প করছি
সেখানে বিভিন্ন প্লান্ট তৈরি করে নিতে হবে। আমরা সেখান থেকে বিভিন্ন মেটেরিয়ালকে সেগ্রিগেট করব। আজকে তুই দেখ আমাদের যে কিচেন ওয়েস্ট গুলো পাচ্ছি বা আমাদের যে মিউনিসিপ্যালিটিজ ওয়েস্ট গুলোকে যদি আমরা কাজে লাগিয়ে ফার্টিলাইজার তৈরি করতে পারি, অর্গানিক ফার্টিলাইজার্স গুলো আমরা তৈরি করব, বায়োগ্যাস প্রোডাকশন করাবো, তাহলে এই দুটো প্রসেসের মাধ্যমে আমরা ওই ওয়েস্ট মেটেরিয়ালকেই কি করলাম, রিসাইকেল করলাম, তাকে রিকভার করলাম অ্যাজ এ ইউজফুল মেটেরিয়াল হিসাবে, রাইট? সেকেন্ড পয়েন্টে দেখ আমাদের আছে সোর্স রিডাকশন। আমাদের প্রথম থেকেই চেষ্টা করতে হবে যে 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 জায়গাগুলো সোর্স হিসাবে ট্রিটেড হয়েছে সেই জায়গাগুলোতে প্রথমেই কোনো প্ল্যান ফর্ম করা, যদি এটা প্রচন্ড খরচ সাপেক্ষ। আজকে এই জায়গা থেকে আমরা বলছি যে আমাদের বাড়িতে আমাদের যে মিউনিসিপ্যালিটিজ ওয়েস্ট সেইগুলো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তো আমরা ওরকম ভাবে ফার্টিলাইজার ফর্মেশন করাতে পারবো না। তুই তোর বাড়ির রান্নাঘরের একদিনের কাঁচা শাকসবজির খোসাপত্র নিয়ে মাটিতে ডাম্প করে রাখলি, একদিন ফার্টিলাইজার তৈরি করতে পারলি কয়েকদিন বাদে বাদে। কিন্তু তোর বাড়িতে প্রত্যেকটা দিন এই প্রসেসটা রান করে, তাহলে সেটা প্রসেস করা আমাদের ইন্ডিভিজুয়াল ফ্যামিলি হিসাবে করা সম্ভব নয়। তুই বলেছিস আগের দিনের ক্লাসে আমি বলেছিলাম মনে কর ইকোস্যান্ড টয়লেট, ঠিক আছে, যেখানে আমরা এই যে ওয়াশরুমের মেটেরিয়াল গুলোকে আবার তাকে প্রসেসিং করা, ওয়াশরুমের যে জলটা আমরা ইউজ করছি, ঠিক আছে, সেই জলটাকেও বিদেশে ওরা কি করছে ওই বাথরুমের মধ্যেই প্লান্টেশন করে তাকে প্রসেস করে নেয়। বা তুই বল আমাদের বাড়িতে এইগুলো করার কথা ভাবা মানে তো দুঃস্বপ্ন। সে আমাদের এখন ইন্ডিয়াতে অন্তত পক্ষে এই সিস্টেম আসতে বহু বহু বছর লাগে। তাই এই সেকেন্ড সিস্টেমটা ইন্ডিয়ার ক্ষেত্রে মোটেও অ্যাপ্লিকেবল নয়, বিদেশে এগুলো অ্যাপ্লিকেবল। কিন্তু এরপরে দেখ আমাদের যে থার্ড প্রসিডিওর, দ্যাট ইজ থার্ড প্রসিডিওর ইজ বার্নিং। এবং সেই বার্নিং আমরা বলছি ইট ইজ আ টাইপ অফ কম্বাশন, তাই না, দহন প্রক্রিয়া। সেখানে আমরা অক্সিজেনের প্রেজেন্সে ওই মেটেরিয়াল গুলোকে বার্ন করলাম এবং তাকে আমরা রিডিউস করছি। তার ফলে আলটিমেটলি আবার যেটা করাচ্ছি সেটা হচ্ছে এয়ার পলিউশন। তো এই জায়গা থেকে এই বার্নিং কে তাই দুটো বেটার ওয়েতে আমরা এখন ইউটিলাইজ করি। ওই রকম ভাবে আগুন জ্বালিয়ে দিয়ে সব পুড়িয়ে দিলাম সেসব এখন করা হয় না। এখন বিভিন্ন জায়গাকার মিউনিসিপ্যালিটিস গুলো এই যে ডাম্প যেখানে করে সেখানে দুটো প্রসেসকে রান করায়, ওয়ান ইজ ইনসিনারেশন এন্ড পাইরোলাইসিস। তাহলে বার্নিং এর আন্ডারে দুটো টার্ম লিখবো আমরা, ইনসিনারেশন এন্ড নাম্বার বি পাইরোলাইসিস। ইনসিনারেশনের ওখানে লেখ it is controlled aerobic, it is controlled aerobic combustion of waste inside chamber at temperature of 900 to 1300 degree centigrade। ভাবতে পারছিস একটা বড় চেম্বার মিউনিসিপ্যালিটি গুলো ফরমেশন করিয়েছে, সেইখানে সমস্ত মেটেরিয়ালকে ডাম্প করা হলো এবং এই এত টেম্পারেচারে তাকে রেখে বার্ন করানো হচ্ছে। বাট এই বার্নটা কিন্তু বাই অ্যারোবিক রেসপিরেশন, বিভিন্ন অ্যারোবস গুলোকে মাইক্রোবস গুলোকে ওখানে আমরা রিলিজ করেছি। এবার সেই ট্যাঙ্ক গুলোতে তারা ওই মেটেরিয়াল গুলোকে ডিগ্রেড করা, মানে এটা সেই সিওয়েজ ট্রিটমেন্ট প্লান্টের মতো। এখানে সলিড মেটেরিয়াল গুলোকে করা হচ্ছে আর ওখানে তোরা দেখেছিলিস লিকুইড মেটেরিয়াল গুলোকে ওখানে করানো হচ্ছে। আচ্ছা তার পরের লাইনে লেখ না, কোনটা লাইনটা, ইট ইজ controlled aerobic combustion of waste inside chamber at temperature of 900 to CO2 1300 degree centigrade। এবং এটার যেটা অ্যাডভান্টেজ
যেহেতু এটা একটা ক্লোজ চেম্বারে হচ্ছে, তাহলে এর কোন রকম স্মোক বা ব্যাড স্মেল সেটা বাইরে বেরোবে না। that do not causes any kind of air pollution. কিন্তু তুই যদি এখন ওপেন জায়গায় যদি পোড়াতে শুরু করিস তাহলে ধোঁয়া বেরিয়ে, হ্যাঁ এটার এবার বন্ধ করার নিয়ম হচ্ছে প্রায় 8 থেকে 10 দিন, এবং এই 8 থেকে 10 দিন ওই রকম ভাবে এগুলোকে ডাইজেস্টার ট্যাঙ্ক বলা হয়, সেই কারণে ওইখানে ডাইজেস্ট হবার পর যে মেটেরিয়ালটা তৈরি হয় তারপর তাকে ওই টেম্পারেচারে ওটা ড্রাই হয়ে যায়। এবার ড্রাই হয়ে গেলে পরে তখন আর তার স্মেল নেই। এবার তাকে এরকম ছোট ছোট কেক ফর্মে আনা হয়, সেই কেক ফর্মে এনে সেইগুলোকে ফার্টিলাইজার হিসাবে ব্যবহার করা হচ্ছে। তুই যে মানে গার্ডেনিং এ যাদের শখ তারা যে সব মাটির যে সার মার কিনিস, এগুলো সব এই প্রসেসে তৈরি করে। আচ্ছা, হ্যাঁ, pyrolysis, the second process, pyrolysis. It is combustion inside chamber in the absence of oxygen. তাহলে পাইরোলাইসিস এর সাথে ইনসিনারেশন এর ডিফারেন্সটা বুঝতে পারলি? ওটা ছিল it is a combustion of waste material in the absence of oxygen at a temperature of 1650 degree centigrade. 1650 ডিগ্রি সেন্টিগ্রেডে একে আমরা কাজ করাচ্ছি। It does not produce pollutant but various kind of useful substance and various kinds of useful substance and industrial gases are produced. ঠিক আছে, নাম্বার 4 ওখানকার মেকানিজমের আন্ডারে ছিল মনে কর কনস্ট্রাকশন মেটেরিয়াল, তাই না? কনস্ট্রাকশন মেটেরিয়ালে আমরা দেখছি বিভিন্ন যে থার্মাল পাওয়ার হাউস গুলো, সেখানে প্রচুর পরিমাণে ফ্লাই অ্যাশ তৈরি হয়, ছাই তৈরি হয়। তোরা যদি কোলাঘাটের দিকে যদি যাস, তোরা দেখতে পাবি রাস্তার দুধারে পুরো ছাইয়ে ঢিপি হয়ে গেছে, ঠিক আছে, কারণ কোলাঘাটের পাওয়ার প্ল্যান্ট। তো এখন এই ছাইগুলোকেও কাজে লাগানো হচ্ছে সিমেন্ট তৈরি করতে, কনস্ট্রাকশন মেটেরিয়াল, হ্যাঁ, এবং সেখানে কেমিক্যাল টেক্সচার, তার সাথে আরো ছাই দিয়ে, মানে পুরো ভাবি না ছাই দিয়ে রেগুলার সিমেন্ট বানিয়ে দিতে, তা নয়, তার সাথে আরো কিছু কেমিক্যাল সাবস্টেন্স ওখানে অ্যাড করা হয়েছে, and that forms this adhesive texture, যেইগুলোকে বিভিন্ন রকম ওই যে টাইলস ফিটিংস এর কাজে ব্যবহার করা, ঠিক আছে। এবার এটার ফলে তুই ওই অ্যাশ যে পলিউশনটা তৈরি করছিল সেটাকে তুই রিডিউস করাতে পারলি। ইভেন এই ছাইগুলো ওই ফ্লাই অ্যাশ দিয়ে ব্রিক্স তৈরি করা হচ্ছে, ওই পাইরোলাইসিস প্রসেসের মাধ্যমেই তাদেরকে প্রসেস করা হয়। এখানে পাইরোলাইসিস নয়, এখানে কি করা হয়, ফ্লাই অ্যাশ গুলোকে ওই চেম্বারে ওই টেম্পারেচারে ড্রাই করা হয়। ড্রাই করলে পরে এরকম পুরো লেয়ার তৈরি হয়ে যাবে। এরপর তার মধ্যেই কাটার মেশিন রয়েছে, তাকে পুরো একদম ব্লক 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 করে করে কেটে, ওই যে 1650 ডিগ্রি সেন্টিগ্রেড তুই আমি তো জ্বলে পুড়ে শেষ, আর ওখানে ওই ছাইয়ের কোনো রকম চেঞ্জ হবে না, ওইগুলো জাস্ট ওরকম একটা টাইট টেক্সচার তৈরি করবে হিটে পুড়ে। তুই এমনিতেও দেখবি কোনো জিনিসকে তুই যদি অনেকক্ষণ ধরে বার্ন করিস সেটা একটা ওরকম ড্রাইনেস চলে আসবে, একটা ড্রাইনেস। যাই হোক, সো দ্য ফিফথ পয়েন্ট ইজ ডাম্পিং। ডাম্পিং আমরা দেখেছিলাম পলিউশন ক্রিয়েট করেছিল, বাট এইখানে কিন্তু ডাম্পিং is also known as land filling. যে নিচু জায়গাগুলো আছে, যে নিচু জায়গাতে জল জমে, সেখানে আমরা এখন ডাম্প করতে শুরু করলাম। এই যে সিভিলাইজেশন বাড়ছে, পুকুর বুঝিয়ে বাড়ি হয়ে গেল, ফ্ল্যাট হয়ে গেল, তাহলে ওই একটা পুকুর বোঝাতে কত মেটেরিয়াল লাগবে, তাতে কেন ওই নোংরা জিনিসগুলো ওখানে ফেলে দিলাম, এবার তার উপর মাটি ছড়িয়ে দিলাম, বেশ কয়েক মাস আগে রেখে দিলাম, ডাম্প হয়ে ওটা একদম লেয়ার তৈরি করে দেবো, পরে তো অবশ্যই প্রবলেম হয়, কিন্তু এমন ভাবেই তাকে ডাম্প করা হয়, মানে তার উপরে রোলার মেশিন সবকিছু চালিয়ে দেওয়া হয় এবং ভীষণ কম্প্যাক্ট ওয়েতে, মানে এরকম 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 করে ছড়াচ্ছে, ঠিক আছে, এমন ভাবেই সেটাকে ছড়ানো হয়। তো তাই piling of dumping is piling of waste
on selected low land, on selected low land. It is of two types, open and sanitary. Open and sanitary. আমি যেটা তোদেরকে বলছিলাম সেটা হচ্ছে ওপেন ডাম্প, ঠিক আছে? একে আর কোনো ঢাকা মাকা দেওয়ার দরকার নেই, একদম লোয়ার একটা কোনো ল্যান্ড, সেখানে আমি সব ডাস্ট মেটেরিয়াল গার্বেজকে ডাম্প করে দিলাম, এটাকে বলছিস ওপেন ডাম্পিং। তাহলে তুই ভাব, তোর বাড়ির চেম্বার পরিষ্কার হলো, সেই চেম্বারের মেটেরিয়ালকে যদি এখন আমি এরকম ওপেন কোনো একটা পুকুরে গিয়ে যদি রিলিজ করি, চারপাশের লোকজন তো পিটিয়ে একদম শেষ করে দেবে। তাই এই টাইপের ডাম্পিংকে আমরা বলি স্যানিটারি ডাম্পিং, ঠিক আছে? সেইটা আমি একটুখানি বলবো। নেক্সট, স্যানিটারি ডাম্প